হ্যালো মাই ভিউয়ার্স, আমি ইন্দ্রজিৎ পাড়ুই আবার চলে এসেছি তোমাদের সামনে ইনফরমেন্ট পাড়ুইয়ে। এর আগের ভিডিও আমি দিয়েছিলাম এসআইআর ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে বা আপনারা ফিল আপ করবেন। আশা করি অলরেডি সবাই বিএলওদের কাছ থেকে এসআইআর ফর্ম পেয়ে গেছেন এবং প্রত্যেকে ফিল আপও করে ফেলেছেন। আশা করি ফিল আপ করতে কারোর কোনো অসুবিধে হয়নি। যাদের যাদের অসুবিধে হয়েছিল আমার সঙ্গে যারা যোগাযোগ করেছে তাদেরকে আমরা আমাদের মতো করে হেল্প করেছি ফিল আপ করার জন্য। তো এসআইআর ফর্ম ফিল আপ করা পর্ব তো মিটলো, কিন্তু এবার যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে অনেকেরই ফর্মের যা ডকুমেন্ট সাবমিট করবেন হয়তো মেবি তাদের সঙ্গে ইলেকশন কমিশনের কাছে যে তথ্য আছে সেটা নাও মিলতে পারে, অর্থাৎ 25-এর সঙ্গে 2-এর তথ্য হয়তো মিলল না। যাই হোক, যে কোনো কারণেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইআরও যদি মনে করে কারোর ডেটা সংক্রান্ত তথ্য সংক্রান্ত কিছু মিলছে না বা প্রয়োজন আছে তার সঙ্গে কথা বলার, সেক্ষেত্রে তারা কি করবে, যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কাছে নোটিশ আসবে। নোটিশ পাওয়ার পর তখন যারা ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ ভোটাররা তারা কি করবেন, প্রয়োজনীয় নথি নিয়ে সেই নির্দিষ্ট অফিসারের সঙ্গে দেখা করবেন এবং তাকে প্রমাণ দেবেন। এখন এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছু ক্যাটাগরি তৈরি করেছেন। কি ক্যাটাগরি তৈরি করেছেন সেটা হচ্ছে, ধরা যাক 1/7/1987 সালের আগে যাদের জন্ম তাদের কটা ডকুমেন্ট লাগবে এবং কি ধরনের ডকুমেন্ট লাগবে। আর একটা ক্যাটাগরি হচ্ছে 1/7/87 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম, এবং নেক্সট ক্যাটাগরি হচ্ছে যাদের 2/12/2004 পরে যাদের জন্ম তাদের কি কি ডকুমেন্ট শো করতে হবে, কটা ডকুমেন্ট শো করতে হবে এবং বাবা মার কোনো ডকুমেন্টস তাদেরকে শো করতে হবে কি না। এটা গেল সালের ভিত্তিতে। এছাড়া আর কি কি ক্যাটাগরি আছে, এছাড়া আর একটা যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছে, এটা একটা ক্যাটাগরি। যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে, তা এই গেল ক্যাটাগরি। এখন প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। কটা ডকুমেন্টস? তারা বলেছে 11টা ডকুমেন্টস অ্যাকসেপ্টেড হবে। তো প্রথমে আমি আসছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই 11টা ডকুমেন্টসগুলো কি কি। তারপরে আমি আসব কোন সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে তাদের কার ডকুমেন্ট কটা করে দেখাতে হবে। তাহলে আগে আসা যাক 11টা নির্দিষ্ট ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আপনাদের কাছে বা কমিশনের যে পোর্টাল সেই পোর্টালে যে তথ্যটা আমরা পেয়েছি বা দেওয়া হয়েছে সেটাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন 11টা যে তথ্য আছে, 11টা যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো হলো, নাম্বার 1 কি, গভর্নমেন্টের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। আবার আমি বলছি, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটা বা যেগুলো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2 নম্বর ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট কি, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটা 1/7/1987 এই তারিখের পূর্বে অর্থাৎ আগে, অর্থাৎ 1/7/87 আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে। 3 নম্বর লিগ্যাল ডকুমেন্ট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। অর্থাৎ স্বাভাবিক ব্যাপার, সরকার থেকে যে জন্মের শংসাপত্রটা দেওয়া হয়েছে সেই জন্মের শংসাপত্র বা প্রুফ সেটা অ্যাকসেপ্টেড হবে। পাসপোর্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া পাসপোর্ট। 5 নম্বর পয়েন্ট, স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। তাহলে স্বীকৃত পর্ষদ মানে আমরা যেটা জানি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, বারোয়ান ইউনিভার্সিটি হতে পারে, বিশ্ববিদ্যালয়গুলি কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
আর বোর্ড কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশনের যে শংসাপত্র বা সার্টিফিকেট সেটাও অ্যাকসেপ্টেড হবে। পরের পয়েন্ট অর্থাৎ 6 নম্বর পয়েন্ট, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ সে যে স্থানে থাকে সেখানকার স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, যেটা উপযুক্ত কর্তৃপক্ষ, এটা সাধারণত এসডিও দিয়ে থাকেন সব জায়গায়, তো সেইটা যদি থাকে তাহলে সেটাও অ্যাকসেপ্টেড হবে। 7 নম্বর পয়েন্ট, বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বর পয়েন্ট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, অর্থাৎ এসসি এসটি, এই সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্টেড হবে। পরের পয়েন্ট 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর ডকুমেন্ট, নাগরিকদের জাতীয় রেজিস্টার। নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে কেবল সেক্ষেত্রেই প্রযোজ্য, সবার কাছে নেই, তাহলে নাগরিকদের জাতীয় রেজিস্টার। 10 নম্বর পয়েন্ট কি, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার। 11 নম্বর পয়েন্ট কি আছে, কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, অর্থাৎ ট্যাক্স দিলে ট্যাক্সের কাগজটাও অ্যাকসেপ্টেড হবে। এই 11টা ডকুমেন্ট। এবার আসছি ভাগের ক্ষেত্রে, অর্থাৎ কোন শ্রেণীর জন্য, কোন ক্যাটাগরির জন্য কোন ডকুমেন্ট কি অ্যাকসেপ্টেড হবে। তো চলো দেখা যাক। ভারতবর্ষে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী যারা, অর্থাৎ বিফোর 1/7/1987, 1987 সালের আগে, কত 1/7, তারা কি করবে, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ ওই যে 11টা তালিকা আছে তার মধ্যে যে কোনো একটা নথি জমা দিলেই হয়ে যাবে। তাহলে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ, নিম্ন যে 11টা ডকুমেন্টস আগেই বলা হয়েছে, ওই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই, অর্থাৎ যার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সে যদি মাধ্যমিকের সার্টিফিকেট শো করায় তার অ্যাকসেপ্টেড হয়ে যাবে। যে কোনো একটা ডকুমেন্ট শো করালেই হবে, একটার বেশি ডকুমেন্ট শো করাতে হবে না। পরের ক্যাটাগরি কি আছে, ভারতে 1/7/1987 সালের পরে এবং 2/12/2004 আগে, অর্থাৎ 1/7/87 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম, তাদের কি করতে হবে, জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ ওই 11টা তালিকা থেকে যে কোনো একটা নথি জমা দিতে হবে। আর কি করতে হবে, পিতা এবং মাতার জন্মের প্রুফ বা তারা যেখানে থাকেন সেই বাসস্থানের জন্মস্থানের প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস দিতে হবে। পিতার হতে পারে, মাতার হতে পারে, তাহলে তার নিজের একটা আর তার বাবা বা মার যে কোনো একজনের একটা ডকুমেন্টস জমা দিতে হবে, আর টোটাল 2টো ডকুমেন্টস জমা দিতে হবে। আর 2/12/2004 পরে যাদের জন্ম তারা কি করবে, তারা জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ ওই 11টার মধ্যে থেকে যে কোনো একটা, আর কি পিতার যে কোনো একটা ডকুমেন্টস জমা দেবে, মাতার যে কোনো একটা ডকুমেন্টস জমা দেবে, দিলেই হয়ে যাবে। পিতা এবং মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হন, একজন হয়তো বিদেশি আর একজন ভারতীয়, তাহলে কি হবে, জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। বৈধ পাসপোর্ট বা ভিসার একটি প্রতিলিপি এবং ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। তাহলে এই গেল আমাদের পরবর্তী যদি কাউকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিস থেকে ডাকে প্রুফের জন্য, তাহলে তাদেরকে এই ডকুমেন্টসগুলো এখন থেকে রেডি করা প্রয়োজন, যাতে যখন হিয়ারিং হবে তখন ইজিলি আমরা আমাদের প্রুফটা তাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। আশা করি এই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রাখবেন।
এবং সঠিক সময়ে যাতে হুটোপাটা করতে না হয়, ধীরে সুস্থে আমরা ডকুমেন্টসগুলোকে নিয়ে ডকুমেন্টসগুলো কালেক্ট করে নির্দিষ্ট অফিসারের সঙ্গে, যে অফিসার ডেকে পাঠাবেন তার সঙ্গে আমরা দেখা করতে পারি এবং তাকে আমাদের প্রুফ দিয়ে আমরা এসআইআর এর ফর্মের যে সমস্যা সেটা আমরা যাতে মেটাতে পারি, অর্থাৎ আমাদের ভোটার তালিকায় নির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে আমরা আমাদের নামকে সংযোজন করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার যদি এসআইআর সংক্রান্ত কোনো আপডেট থাকে সেই তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি ইন্দ্রজিৎ পাড়ুই, ইনফরমেন্ট পাড়ুইয়ে। ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না।